আজকের আমাদের সংবহন প্রাণী সংবহনের দ্বিতীয় দশাটা আলোচনা করা হবে। আজকের আলোচনা করা হবে মানবদের হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি, আলোচনা করা হবে হৃৎপিণ্ডের সংবহন কলা এবং রক্ততন্ত্র। মানবদের হৃৎপিণ্ডটা আমরা কোথায় দেখি না, মানবদের হৃৎপিণ্ডটা কোথায় অবস্থান করে? মানুষের বুকের ভেতর দুটো ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড বর্তমান থাকে। এটি ডান দিকের দ্বিতীয় পঞ্জরাস্থি থেকে বাম দিকের পঞ্চম পঞ্জরাস্থি পর্যন্ত বিস্তৃত থাকে। হৃৎপিণ্ডের উপরের 1/3 উরফলক বা স্টার্নামের ডান দিকে এবং 2/3 উরফলকের বাম দিকে বর্তমান থাকে। হৃৎপিণ্ডের ওজন কত? পুরুষদের ক্ষেত্রে ওজন 300 গ্রাম আর স্ত্রীদের ক্ষেত্রে ওজন 220 গ্রাম। হৃৎপিণ্ডের আবরণী কলা। এখন আমরা দেখি হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে যে পাতলা পর্দা, তার নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুটো স্তর। বাইরের স্তরটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত হয়, হৃৎপিণ্ডকে প্রসারিত হতে বাধা দান করে। ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সঙ্গে পেরিকার্ডিয়ামে যে স্তরটি যুক্ত থাকে তাকে বলা সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের দুটো স্তর। ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সঙ্গে সেরাস পেরিকার্ডিয়ামের যে স্তর যুক্ত থাকে তাকে বলা প্যারাইটাল স্তর, আর প্যারাইটাল স্তরের সঙ্গে যুক্ত থাকে যে স্তর তাকে বলা ভিসেরাল স্তর। এই প্যারাইটাল স্তর ভিসেরাল স্তরের মাঝখানে পেরিকার্ডিয়াল ক্যাভিটি বর্তমান থাকে। এই পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে পেরিকার্ডিয়াল ফ্লুইড বর্তমান। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কি না, আলট্রাফিল্ট্রেট অফ প্লাজমা, যা কি করে হৃৎপিণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। এখন হৃৎপিণ্ডের প্রাচীর 3টে স্তর। সেরাস পেরিকার্ডিয়ামের ভিসেরাল স্তরের অপর নাম এপিকার্ডিয়াম। এটি পাতলা, স্বচ্ছ এবং এটি গঠিত হয় সেরাস টিস্যু এবং মেসোথেলিয়াম দ্বারা। এপিকার্ডিয়ামের পরে যে স্তরটা থাকে তাকে বলে মায়োকার্ডিয়াম। এটি কার্ডিয়াক মাসল টিস্যু দ্বারা গঠিত হয় এবং হৃৎপিণ্ডের ক্ষেত্রে বলা হয় ইট কনস্টিটিউটস দ্য বাল্ক অফ দ্য হার্ট। নেক্সট আমরা দেখি এই মায়োকার্ডিয়াম প্রধানত হৃৎপিণ্ডের মধ্যে সংকোচন প্রবাহ সৃষ্টি করে। মায়োকার্ডিয়ামের পরে যে স্তর থাকে তাকে বলে এন্ডোকার্ডিয়াম। এটি একটি পাতলা স্তর এন্ডোথেলিয়াম দ্বারা গঠিত হয়, যাকে আমরা বলতে পারি একটি পাতলা কানেকটিভ টিস্যু লেয়ার। নেক্সট আমরা হৃৎপিণ্ডের গঠন আলোচনা করব। এখন হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ। উপরের দুটো প্রকোষ্ঠকে বলা হয় ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। ডান অলিন্দ, বাম অলিন্দ আন্ত অলিন্দ ব্যবধায়ক দ্বারা পৃথক থাকে। ডান নিলয়, বাম নিলয় আন্তঃনিলয় ব্যবধায়ক দ্বারা পৃথক থাকে। এদের অ্যাকচুয়ালি বলা হয়
ইন্টার অরিকেউলো ভেন্ট্রিকেউলার সেপ্টাম আন্ত অলিন্দ নিলয় ব্যবধান। ডান অলিন্দের সঙ্গে যুক্ত থাকে অগ্রমহাশিরা এবং দেহের অগ্রপ্রান্ত থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে বহন করে আনে। যুক্ত থাকে পশ্চাৎ মহাশিরা, দেহের পশ্চাৎ প্রান্ত থেকে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে বহন করে আনে। এছাড়া আরেকটা থাকে করোনারি সাইনাস, এর কাজ হৃৎপিণ্ডের প্রাচীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে বহন করে আনে। বাম অলিন্দের সঙ্গে যুক্ত থাকে 2 জোড়া ফুসফুসীয় শিরা, এর কাজ ফুসফুস থেকে পরিশোধিত অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে বহন করে আনতে মূলত সক্ষম হয়। এখন দেখা যাচ্ছে অলিন্দের ভেতরের গাত্রে অসংখ্য পেশি বহুল খাঁজ বর্তমান। উচ্চ চাপযুক্ত রক্তকে প্রতিরোধ করার জন্য পেশিবহুল খাঁজ সৃষ্টি হয়। এটি পেকটিনেট পেশি ও আন্তঃশিরা পেশি স্ফীতি দ্বারা গঠিত হয়। তাহলে অলিন্দের ভিতরের গাত্রে আমরা দেখি পেকটিনেট পেশি এবং আন্তঃশিরা পেশি স্ফীতি বর্তমান, যা অলিন্দের ভেতরে অসংখ্য পেশিবহুল খাঁজ তৈরি করে, যা উচ্চ চাপযুক্ত রক্তকে প্রতিরোধ করে এবং কপাটিকাগুলোকে রক্ষা করে। এখন ভ্রূণাবস্থায় দেখা যায় ডান অলিন্দ বাম অলিন্দের রক্ত পরস্পর যুক্ত হয় একটি ছিদ্রপথের মাধ্যমে, যাকে বলা হয় ফোরামেন ওভাল। মাতৃজঠর থেকে শিশু বেরোনোর প্রাক মুহূর্তে এই ছিদ্রপথটি একটি পাতলা পর্দা দ্বারা ঢেকে যায়, ফলে সেখানে একটা খাঁজ তৈরি হয়, একে বলা হয় ফোসা ওভালিস। এখন অনেক শিশুদের এই ছিদ্র বন্ধ না হলে বিশুদ্ধ রক্তের সঙ্গে দূষিত রক্তের মিশ্রণ ঘটে, ফলে শিশুর শ্বাসকষ্ট হয় এবং এই ধরনের শিশুকে বলা হয় ব্লু বেবি বা নীল শিশু বলা হয়ে থাকে। এই খাঁজের মুখটা একটু উঁচু হয়, বলয়ের মতন গঠনযুক্ত হয়, একে বলা অ্যানিউলাস ওভালিস বলা হয়ে থাকে। ডান অলিন্দ থেকে ডান নিলয় যাওয়ার পথে ত্রিপত্রক কপাটিকা বা ট্রাইকাসপিড ভাল্ব, বাম অলিন্দ থেকে বাম নিলয় যাওয়ার পথে দ্বিপত্রক কপাটিকা বা বাইকাসপিড ভাল্ব বা মাইট্রাল কপাটিকা বর্তমান। এখন আমরা দেখি যে নিলয়টা হচ্ছে একটা ধারক প্রকোষ্ঠ। নিলয়ের ভেতরে অসংখ্য পেশি বহুল খাঁজ বর্তমান থাকে, একে বলা হয় ট্রাবিকিউলিক কর্নি। আমরা কি দেখি অলিন্দ নিলয়ের মাঝখানে যে খাঁজ থাকে তাকে বলা করোনারি সালকাস। ডান নিলয় দুটো অংশে বিভক্ত। অলিন্দ নিলয় ছিদ্রের নিচের অংশকে কর্পাস আর আন্তর্নিলয় ব্যবধায়কের কোণের অংশ থেকে ফুসফুসীয় ধমনী যেখান থেকে বেরিয়েছে তাকে বলা হয় কোনাস আর্টেরিওসাস। নিলয়ের ভেতরে অসংখ্য পেশিবহুল খাঁজ বর্তমান, যাকে বলা ট্রাবিকিউলিক কর্নি। এই ট্রাবিকিউলিক কর্নি থেকে নিলয়ের ভেতরে পিরামিডাকৃতি পেশি স্তম্ভ সৃষ্টি হয়েছে, একে বলা হয় প্যাপিলারি পেশি। এই প্যাপিলারি পেশি ও কপাটিকার মধ্যে সংযোগ রক্ষাকারী কন্ডরা বা টেন্ডন সমন্বিত অংশকে বলা হয় কর্ডি টেন্ডিন। কর্ডি টেন্ডিনের কাজ কপাটিকাগুলোকে সর্বদাই নিলয়ের দিকে উন্মুক্ত করা, বিপরীত দিকে যেতে বাধা দান করা। ডান নিলয় থেকে উত্থিত হয়েছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীর প্রবেশ পথে যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে তাকে বলা পালমোনারি কপাটিকা। এই ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসে যায় পরিশোধনের জন্য।
বাম নিলয় থেকে উত্থিত হয়েছে মহাধমনী। এই মহাধমনীর প্রবেশ পথে যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে তাকে বলে অ্যাওর্টিক কপাটিকা। বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে প্রতিটা সজীব কোষে পরিবাহিত হবার ক্ষমতা রাখে। এখন হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত পরিবহন পদ্ধতি কিভাবে সংগঠিত হবে। এখন আমরা দেখি ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অগ্রমহাশিরা, পশ্চাৎ মহাশিরা এবং করোনারি সাইনাসের মাধ্যমে প্রবেশ করে। বাম নিলয়ে 2 জোড়া ফুসফুসীয় শিরা থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। হৃৎপিণ্ডের অলিন্দদ্বয় যখন প্রসারিত থাকে, অর্থাৎ ডান অলিন্দ বাম অলিন্দ যখন প্রসারিত থাকে, ডান অলিন্দের ক্ষেত্রে দেখি অগ্রমহাশিরা, পশ্চাৎ মহাশিরা, করোনারি সাইনাসের মাধ্যমে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। তেমনি ফুসফুস থেকে পরিশোধিত অক্সিজেনযুক্ত রক্ত 2 জোড়া ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দ প্রসারণের সময় বাম অলিন্দে প্রবেশ করতে সক্ষম হয়। অলিন্দের মধ্যে রক্ত পরিপূর্ণ হওয়া মাত্রই অলিন্দের রক্তচাপ বৃদ্ধি পায়। যখন কপাটিকাগুলি অলিন্দের চাপ, এই রক্তচাপ সহ্য করতে না পারে, সঙ্গে সঙ্গে অলিন্দের সংকোচন ঘটে। ডান অলিন্দ বাম অলিন্দের সংকোচন ঘটলে আমরা কি দেখি? ডান অলিন্দ থেকে CO2 যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে, বাম অলিন্দ থেকে O2 যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এই সময় নিলয়দ্বয় প্রসারিত অবস্থায় থাকে। অলিন্দ থেকে সমস্ত রক্ত নিলয়ের মধ্যে এসে উপস্থিত হওয়া মাত্রই নিলয়ের রক্তচাপ দ্রুত বৃদ্ধি পায়। তার মানে অলিন্দে কোনো রক্ত নেই, অলিন্দ থেকে সমস্ত রক্ত নিলয়ে এসে প্রবেশ করা মাত্র নিলয়ের রক্তচাপ দ্রুত বৃদ্ধি পায়। যখন নিলয়ের মধ্যে যখন রক্ত সম্পূর্ণ এসে পড়ল, নিলয়ের রক্তচাপ যখন বৃদ্ধি পায়, সেই সময় নিলয়দ্বয়ের সংকোচন ঘটে। নিলয়ের সংকোচনের সাথে সাথে অলিন্দ নিলয় মধ্যবর্তী কপাটিকা, অর্থাৎ ত্রিপত্রক কপাটিকা ও দ্বিপত্রক কপাটিকা সশব্দে বন্ধ হয়। এর ফলে যে আওয়াজ পাওয়া যায় তাকে বলে লাপ। এটা প্রথম হৃৎশব্দ। অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হবার ঠিক 0.05 সেকেন্ড সময় পরে ধমনী মধ্যস্থিত কপাটিকা খুলে যায়। তার মানে 0.05 সেকেন্ড সময় আমরা দেখি যে নিলয়টা বদ্ধ প্রকোষ্ঠে রূপান্তরিত হয়ে থাকে। তাহলে আমরা দেখি অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হবার 0.05 সেকেন্ড সময় পরে ধমনী মধ্যস্থিত কপাটিকা খুলে যায়। অর্থাৎ ডান নিলয় থেকে CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায় পরিশোধনের জন্য। তেমনি বাম নিলয় থেকে O2 যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে প্রতিটি সজীব কোষে পরিবাহিত। নিলয় থেকে সমস্ত রক্ত ধমনীর মধ্যে প্রবেশ করে গেলে নিলয়ের রক্তচাপ দ্রুত হ্রাস পায়। এই সময় ধমনী থেকে রক্ত যাতে নিলয়ে ফেরত আসতে না পারে, ঠিক সেই সময় আমরা দেখতে পাই কি নিলয়ের প্রসারণ ঘটে। নিলয়ের প্রসারণের সাথে সাথে ধমনী মধ্যস্থিত অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা সশব্দে বন্ধ হয়। এর ফলে যে আওয়াজ পাওয়া যায় তাকে বলে ডাপ। এটা দ্বিতীয় হৃৎশব্দ। নিলয়ের প্রসারণের শেষ পর্যায়ে আবার অলিন্দের সংকোচন ঘটে,
অলিন্দ থেকে রক্ত নিলয়ে এসে উপস্থিত হয়। এখন আমরা দেখি যে এই যে তোমার হৃদধ্বনি বা যাকে আমরা বলতে পারছি যে হৃদ শব্দগুলোকে, আমরা 4 ধরনের হৃদ শব্দ উৎপন্ন হয়। প্রতি হৃদ চক্রে 4 ধরনের ধ্বনি উৎপন্ন হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হৃদধ্বনি। প্রথম হৃদধ্বনি বা ফার্স্ট হার্ট সাউন্ডটা কি? নিলয়ের সংকোচনের শুরুতে অলিন্দ নিলয় কপাটিকা অর্থাৎ ত্রিপত্রক ও দ্বিপত্রক কপাটিকা একসঙ্গে বন্ধ হয়। এই কপাটিকা দ্বয় বন্ধ হবার সময় যে হৃদশব্দ শোনা যায় তাকে বলে প্রথম হৃদশব্দ। এই ধ্বনি স্থূল ও দীর্ঘ। এই ধ্বনির স্থিতিকাল 0.1 থেকে 0.17 সেকেন্ড। এটি অনেকটা ইংরাজি লাভ, LUBB, লাভের মতো। এছাড়াও নিলয় থেকে রক্ত মহাধমনী, ফুসফুসীয় ধমনীতে উৎক্ষেপণের ফলে ধমনীর প্রাচীর গাত্রে যে কম্পনের সৃষ্টি হয় তাও প্রথম হৃদধ্বনিতে অংশগ্রহণ করে। এই ধ্বনির কম্পাঙ্ক 25 থেকে 45 হার্টজ। দ্বিতীয় হৃদধ্বনি বা সেকেন্ড হার্ট সাউন্ড নিলয়ের প্রসারণকালে মহাধমনী ও ফুসফুসীয় ধমনী, নিলয়ের প্রসারণকালে মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর ছিদ্রপথে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হবার ফলে যে শব্দ উত্থিত হয় তাকে বলা ডাপ, DUPP, ডাপ। এটা দ্বিতীয় হৃদধ্বনি। এই ধ্বনি হ্রস্ব ও তীক্ষ্ণতর এবং এর স্থিতিকাল 0.1 থেকে 0.14 সেকেন্ড। এই ধ্বনির কম্পাঙ্ক আমরা দেখি 50 হার্টজ। তৃতীয় হৃদধ্বনি নিলয়ের শ্লথনে সমদৈর্ঘ্য শ্লথনকালের শেষ মুহূর্তে অলিন্দ নিলয় কপাটিকাগুলি উন্মুক্ত হয়। রক্ত প্রবল বেগে নিলয়ে প্রবেশ করে। তীব্র গতিতে রক্ত প্রবেশের সময় তৃতীয় হৃদধ্বনির সৃষ্টি হয়। এটা স্টেথোস্কোপ দ্বারা শুনতে পাওয়া যায় না। এর স্থিতিকাল 0.04 সেকেন্ড। চতুর্থ হৃদধ্বনি নিলয়ের শ্লথনের শেষ মুহূর্তে অর্থাৎ অন্তিম ক্ষিপ্রপূর্তি দশায় রক্তপূর্ণ নিলয় অলিন্দ থেকে দ্রুত বেগে রক্ত প্রবেশ করার ফলে এই ধ্বনির সৃষ্টি হয়। এর স্থিতিকাল 0.1 সেকেন্ড। স্টেথোস্কোপেও এই শব্দ শোনা যায় না। এখন আমরা আলোচনা করব পরের যে অংশটা, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের পরিবহন পেশি। এখন হৃৎপিণ্ডের মধ্যে বিশেষ ধরনের সংযোগী কলা বর্তমান, যারা হৃৎপিণ্ডের মধ্যে উদ্দীপনা পরিবহন করে থাকে। এদেরকে বলা হয় পরিবহন পেশি কলা বা কন্ডাক্টিং টিস্যু অফ হার্ট। তাহলে আবার বলছি,
মায়োকার্ডিয়ামের সংকোচন পেশি ছাড়াও হৃৎপিণ্ডের প্রাচীরে এক ধরনের পেশি থাকে যারা হৃৎপিণ্ডের মধ্যে উদ্দীপনা পরিবহন করে। এদেরকে বলা হয় কন্ডাক্টিং টিস্যু অফ হার্ট, হৃৎপিণ্ডের পরিবহন পেশি কলা। কি কি? এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড বা সাইনো অরিকিউলার নোড, এভি নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোড বা অরিকিউলো ভেন্ট্রিকিউলার নোড, থাকে হিজের বান্ডেল এবং পার্কিনজি তন্তু। এসএ নোড কোথায় অবস্থান করে? ডান অলিন্দের প্রাচীরে, ডান অলিন্দে অগ্রমহাশিরার ঠিক নিকটে আন্তর অলিন্দ ব্যবধায়কের পাশে যে পেশিগুচ্ছ বর্তমান, যেখান থেকে উদ্দীপনা প্রবাহ সৃষ্টি হয়, তাকে বলে এসএ নোড বা সাইনো অরিকিউলার নোড। এই এসএ নোডের ভেতরে পি কোষ বা পেসমেকার কোষ বর্তমান, যা উদ্দীপনা সৃষ্টি করতে সক্ষম হয়। এই কোষগুচ্ছ থেকেই স্বতঃস্ফূর্তভাবে তৈরি উদ্দীপনা হৃৎপিণ্ডের সংকোচন ঘটায়। এই জন্য এসএ নোডকে পেসমেকার বলা হয়ে থাকে। হৃৎপিণ্ডের মিনিটে 60 থেকে 80 বার ছান্দিক সংকোচন ঘটায় এসএ নোড। এই হৃৎপিণ্ডের মিনিটে 60 থেকে 80 বার ছান্দিক সংকোচন ও প্রসারণ ঘটায় বলে এর ছন্দকে বলা হয় সাইনাস ছন্দ। এর উদ্দীপনার গতিবেগ প্রতি সেকেন্ডে 1 মিটার। এসএ নোড থেকে উৎপন্ন যে পেশিগুচ্ছ ডান অলিন্দ প্রাচীরে স্পন্দন প্রবাহ ছড়িয়ে দেয়, তাকে বলে থোরেল বান্ডল। এসএ নোড থেকে উৎপন্ন যে তন্তুগুচ্ছ বাম অলিন্দ প্রাচীরে স্পন্দন প্রবাহ ছড়িয়ে দেয়, তাকে বলা ব্যাকম্যানের বান্ডল। আবার এসএ নোড থেকে উৎপন্ন যে তন্তুগুচ্ছ আন্ত অলিন্দ ব্যবধায়ক হয়ে এভি নোডে স্পন্দন প্রবাহ ছড়িয়ে দেয়, তাকে বলা ওয়েনকো ব্যাক বান্ডল। এভি নোড কাকে বলবো? ডান অলিন্দে ত্রিপত্র কপাটিকার মাঝে করোনারি সাইনাসের উপরে যে পেশিগুচ্ছ বর্তমান, তাকে বলে এভি নোড। এভি নোডকে রিজার্ভ পেসমেকার বলে। কোনো কারণে এসএ নোড বন্ধ হয়ে গেলে এভি নোড তার কার্যভার 0.01 সেকেন্ড গ্রহণ করার ক্ষমতা রাখে। এভি নোডের ভেতরে পি কোষ থাকে না বা পেসমেকার কোষ থাকে না, তাই এভি নোড স্পন্দন প্রবাহ সৃষ্টি করতে পারে না। এভি নোড কি করে? এসএ নোড দ্বারা আনিত স্পন্দন প্রবাহকে এভি নোড নিলয়ে প্রেরণ করতে সক্ষম হয়। এখন আমরা দেখি যে এসএ নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে এভি নোড নিলয়ে পাঠায়, তাই এভি নোডের বাইরের দিকে পেসমেকার কোষ বর্তমান থাকে এবং এর উদ্দীপনা মিনিটে 40 থেকে 60 বার, এবং এভি নোডের ছন্দকে বলা হয় তাকে নোডাল ছন্দ বা নোডাল রিদম। নেক্সট হচ্ছে এভি নোড থেকে উৎপন্ন যে তন্তুগুচ্ছ আন্তর্নিলয় ব্যবধায়কের মধ্য দিয়ে উদ্দীপনা নিলয়ের মধ্যে পরিবহন করে, তাকে বলা হয় হিজের বান্ডল। এটি মিনিটে 30 থেকে 35 বার স্পন্দন প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা রাখে। ভ্রূণাবস্থায় এভি নোড থেকে হিজের বান্ডিলের মাধ্যমে নিলয়ে উদ্দীপনা পরিবাহিত হয় না। এখানে তখন তাকে কেন্টের বান্ডল, এই কেন্টের বান্ডিলের মাধ্যমে ভ্রূণাবস্থায় উদ্দীপনা পরিবাহিত হয়ে থাকে নিলয়ের দিকে। কিন্তু মাতৃজঠর থেকে শিশু বেরোনোর পর এভি নোড থেকে উদ্দীপনা হিজের বান্ডিলের মাধ্যমে নিলয়ের ভেতরে পরিবাহিত হবার ক্ষমতা রাখে। এই বান্ডেল আমরা দেখি আন্তর্নিলয় ব্যবধায়কের কিনারা দিয়ে হৃৎপিণ্ডের নিলয়ের শীর্ষ পর্যন্ত নেমে আসতে সক্ষম হয়।
হিজের বান্ডিল থেকে উৎপন্ন যে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুগুচ্ছ নিলয়ের প্রাচীরে উদ্দীপনা ছড়িয়ে দেয় তাকে বলা হয় মাহেমের তন্তু। হিজের বান্ডিল থেকে উৎপন্ন যে তন্তুগুচ্ছ নিলয়ের পেশিগাত্রে উদ্দীপনা ছড়িয়ে দেয় তাকে বলা হয় পার্কিঞ্জি তন্তু। এটিও মিনিটে 30 থেকে 35 বার স্পন্দিত হবার ক্ষমতা রাখে। আমরা এখন আলোচনা করব রক্ততঞ্চন পদ্ধতি। রক্ততঞ্চন কাকে বলতে পারে? যে পদ্ধতিতে কোনো কাটা স্থান থেকে নির্গত তরল রক্ত, যে পদ্ধতিতে কোনো কাটা স্থান থেকে নির্গত তরল রক্ত ঘনীভূত হয়ে অর্ধকঠিন জেলির মতো মণ্ডে পরিণত হয় তাকে বলা হয় রক্ততঞ্চন। এখন রক্ততঞ্চনের রক্তক্ষরণ বন্ধ হতে বা রক্ততঞ্চন হতে কত সময় লাগে? 3 থেকে 8 মিনিট। এখানে কে উৎসেচক লাগে? থ্রম্বোকাইনেজ বা থ্রম্বোপ্লাস্টিন। প্লাজমা প্রোটিন লাগে, ফাইব্রিনোজেন ও প্রথমব্রিন এবং ক্যালসিয়াম আয়ন বর্তমান থাকে। রক্ততঞ্চন পদ্ধতিটা কি? রক্ততঞ্চন পদ্ধতিটা কিভাবে ঘটে? এখন প্রথম দশাটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন। এর দুটো ভাগে ভাগ করা যায়, সাশ্রয়ী প্রক্রিয়া, পরাশ্রয়ী প্রক্রিয়া। সাশ্রয়ী প্রক্রিয়াটা হচ্ছে বিনষ্ট অনুচক্রিকা থেকে নির্গত হয় ফসফোলিপিড। এই ফসফোলিপিড ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়। পরাশ্রয়ী প্রক্রিয়ায় আমরা দেখি বিনষ্ট কলাকোষ থেকে উৎপন্ন হয় ফসফোলিপিড। এই ফসফোলিপিডের সঙ্গে যুক্ত হয় ক্যালসিয়াম আয়ন, উৎপন্ন করে থ্রম্বোপ্লাস্টিন। দ্বিতীয় দশাটা বলতে পারি থ্রম্বিন উৎপাদন। এই থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের প্রথমবিন প্রোটিনকে অক্সালেট, সাইট্রেট প্রভৃতি প্রয়োজনীয় অংশের উপস্থিতিতে ক্যালসিয়াম আয়নের সহায়তায় রূপান্তরিত হয় থ্রম্বিন। এখন এই থ্রম্বোপ্লাস্টিন প্রথমবিন প্রোটিনকে ক্যালসিয়াম আয়নের সাহায্যে অক্সালেট, সাইট্রেটের উপস্থিতিতে থ্রম্বিনে রূপান্তরিত করে। তৃতীয় দশাটা কি? ফাইব্রিন উৎপন্ন থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজেন প্রোটিনকে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রথমে রূপান্তরিত করে ফাইব্রিন মনোমার। এই ফাইব্রিন মনোমার ফাইব্রিনেজ উৎসেচকের সাহায্যে এটি রূপান্তরিত হয় দ্রবণীয় ফাইব্রিন পলিমার, যা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে রূপান্তরিত হয় অদ্রবণীয় ফাইব্রিন পলিমারে। এই অদ্রবণীয় ফাইব্রিন পলিমার যখন গঠিত হয়, ওই কাটা জালকের চারপাশে রক্তকণিকাগুলি আটকে যায়, অর্থাৎ রক্তকণিকার আবদ্ধকরণ ঘটে এবং তঞ্চন পিণ্ডে রূপান্তরিত হয়। এই তঞ্চন পিণ্ড থেকে সিরাম, অর্থাৎ রক্ত তঞ্চিত হবার পর ফাইব্রিনোজেন প্রোটিনবিহীন যে খরদোয়া জলের ন্যায় অংশ বেরোয় তাকে বলে সিরাম, এবং সেটা বেরিয়ে যাওয়ার পর অর্ধতরল জেলির ন্যায় তঞ্চন পিণ্ডে রূপান্তরিত হয়ে থাকে। এখন রক্ততঞ্চনের গুরুত্ব কি? রক্ততঞ্চনের মাধ্যমে আমরা দেখি কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে অঝরে রক্ত পড়া বন্ধ হয় এবং দেহের বাইরে স্বাভাবিক এবং অঝরে রক্ত পড়া বন্ধ হয় এবং রক্ততঞ্চনের মাধ্যমে রক্তের ঘনমান নিয়ন্ত্রিত রাখা হয় এবং দেহে জলের ভারসাম্য বজায় থাকে। তাহলে রক্ততঞ্চনের তাৎপর্যটা কি? রক্ততঞ্চনের দ্বারা আঘাতপ্রাপ্ত কোনো স্থান থেকে অঝরে রক্ত পড়া বন্ধ হয় এবং রক্ততঞ্চন রক্তের ঘনমান নিয়ন্ত্রণ করে। রক্ততঞ্চনের মাধ্যমে রক্তের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রিত হয় এবং রক্ততঞ্চন দেহের জলের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়ে থাকে। আমরা দেখি আজকের আমরা 3টে জিনিস আলোচনা করলাম: মানুষের হৃৎপিণ্ডের গঠন,
হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত পরিবহন পদ্ধতি, হৃৎপিণ্ডের পরিবহন পেশিকলা এবং শেষে রক্ততঞ্চন কাকে বলে, রক্ততঞ্চন পদ্ধতি এবং তাৎপর্য। আজকে এইটুকু, এরপরে আমরা তৃতীয় একটি অংশ আলোচনা করব।